রেকর্ড শুরু হয়েছে না রেকর্ডিং? তো তাহলে আমরা জানলাম আলফা ইকুয়াল টু 1, যেহেতু আলফা ইকুয়াল টু আইসি বাই আই সমান সমান এখানে বলা আছে 1, সেজন্য কি পেলাম আমরা আইসির ভ্যালু ইকুয়াল টু আই এর ভ্যালু, আইসি সমান সমান আই। তো আমরা এই যে ভি ইকুয়াল টু আই আর ভোল্টেজ যে ওহমস ল, এই ওহমস ল অ্যাপ্লাই করে আমরা এর কারেন্টের মান বের করতে পারি। এখানে বলা আছে ইনপুট কারেন্ট হচ্ছে 500 মিলি ভোল্ট, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহমস, তারপর আউটপুট যেটা লোড রেজিস্ট্যান্স 1K বলা হয়েছে। এইবার আমাদের তাহলে ইনপুট আই এর মান যেহেতু কমন বেস, এটা কি কমন বেস কনফিগারেশন বা কমন বেস কানেকশনের একটা অ্যাম্পলিফায়ার সার্কিট। তো কমন বেস অ্যাম্পলিফায়ার সার্কিটে আমরা ইনপুট সিগন্যাল দিচ্ছি এমিটর ইনপুট, তাহলে বেস হচ্ছে কমন আর আউটপুট নেওয়া হচ্ছে কালেক্টর থেকে। তো যখন আমরা এমিটরে দিলাম, এমিটরে ইনপুট দিলাম, এক মিনিট একটু ওয়েট করেন, এমিটরে আমরা ইনপুট দিলাম। তো ইনপুটের সিগনালে এই ইনপুট কারেন্ট তাহলে কত থাকলো, যখন আমরা হচ্ছে যদি এটা 500 মিলি ভোল্ট অ্যাপ্লাই করি ইনপুটে, যেহেতু আমরা জানি হচ্ছে 20 ওহমস ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেহেতু কি আমাদের যে ইয়েটা পাবো আমরা রেজাল্ট, ইনপুট কারেন্টটা আমরা কিভাবে মাপতে পারি, ভি ইকুয়াল টু আই আর, এই সূত্র অনুযায়ী আমরা পরিমাপ করতে পারি। তো এই সূত্র অনুযায়ী পরিমাপ করে কি দেখা গেছে, আচ্ছা এইটা কেন 6, যাই হোক। তো তাহলে আমাদের যে জিনিসটা হলো, তাহলে আমরা ভি ইকুয়াল টু আই আর সূত্র অ্যাপ্লাই করলাম, আর সেখানে আই ইকুয়াল টু ভি বাই আর। ভি হচ্ছে 500 মিলি ভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহমস। তো 500 মিলি ভোল্টকে 20 ওহমস দিয়ে ভাগ করলে আমরা 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাই। এই 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটি কি হবে, যেহেতু বলা হয়েছে আলফা ইকুয়াল টু 1, সেজন্য আমরা কি বললাম, আইসি সমান সমান আই ইকুয়াল টু কত, 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। তো এটা পুরা পেয়ে গেছি। তো তাহলে এইবার আমরা বের করব হচ্ছে, তাহলে যেহেতু আমরা আউটপুট কারেন্ট পেয়ে গেছি, আউটপুট কারেন্টটা কি হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। তো আউটপুট ভোল্টেজ ওই একই সূত্র, ভি ইকুয়াল টু আই আর, ভি আউটপুট, ভি আউট। এবার আমরা আউটপুটের ভ্যালু বের করব, ঠিক আছে। আউটপুট ভোল্টেজ ভি আউট, ভি আউট ইকুয়াল টু কত, ভি আউট ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর, ভি আউট ইকুয়াল টু কি হবে, আইসি ইন্টু লোড রেজিস্ট্যান্স, নাকি আইসি ইন্টু লোড রেজিস্ট্যান্স। লোড, আচ্ছা এখানে এভাবে দেই, আর ইন্টু আর লোড। তাহলে এখানে কি লিখলাম, আর লোড। তাহলে এখানে কি হবে, ভি আউট ইকুয়াল টু, তাহলে আমরা কি পাবো, ভি আউট ইকুয়াল টু আইসি হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। 25 মিলি অ্যাম্পিয়ারকে আমরা যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করি, 25 মিলি অ্যাম্পিয়ারকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করব। তো অ্যাম্পিয়ারে কনভার্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 1000 দিয়ে ভাগ করে ফেললাম, এটা এত অ্যাম্পিয়ার গুণ লোড রেজিস্ট্যান্স আছে 1 কিলো ওহমস, 1 কিলো ওহমস 1 কি 1000 ওহমস, 1000। তো 1000 ওহমস আর এখানেও 1000 ওহমস, এই 1000 ওহমস এই 1000 ওহমস কাটাকাটি, তাহলে এখানে কত আসলো, 25 ভোল্ট, 25 ভোল্ট।
তাহলে কত ভোল্ট? আউটপুট হচ্ছে 25 ভোল্ট আর ইনপুট হচ্ছে। এইবার আমরা গেইন কত, অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা এ বলা যেতে পারে, এ অথবা গেইন জিও বলা যেতে পারে। গেইন ইকুয়াল টু কি ভি আউট বাই ভি এর, ভি আউট বাই ভি ইন। ভি আউট হচ্ছে কত, এখানে হচ্ছে 25 ভোল্ট, ভি আউট 25 ভোল্ট আর ভি ইন 500 মিলি অ্যাম্পিয়ার। 500 মিলি অ্যাম্পিয়ার মানে কি, এটাকে যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করা যায়, 500 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত অ্যাম্পিয়ার? দেখেন 500 মিলি অ্যাম্প ইকুয়াল টু 500 মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি হবে, 500 ডিভাইডেড বাই 1000 অ্যাম্পিয়ার নাকি? 500 ডিভাইডেড বাই 1000। এই শূন্য, এই শূন্য কেটে দেন এই শূন্যের সাথে, এই শূন্য কাটবে এই শূন্যের সাথে, তাহলে কি হলো 5 10-এর মধ্যে কয়বার যায়? 2 বার। তাহলে এখানে কি হবে, 5 কেটে গেল, এখানে 10-এর মধ্যে 2 বার গেল, তাহলে এখানে 1 বাই কত আসবে 1, তাহলে হাফ আসতেছে নাকি? মানে হাফ, হাফ মানে কি 0.5, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা 0.5 অ্যাম্প পেলাম, 0.5 অ্যাম্পিয়ার এদের এটাকে ভাগ দেব কত, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে 50। সবাই কি বুঝছেন যা বুঝালাম, নাকি একটু কোনো সমস্যা টমস্যা আছে? কেউ বুঝতে পারেননি এমন কেউ আছেন? সবাই কি বুঝতে পেরেছেন ম্যাথটা? হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে, বুঝতে পারছি কিছুটা। কিছুটা? জি স্যার। পুরাপুরি বুঝতে পারেন নাই? পুরাপুরি স্যার কি বলবো স্যার, পুরাপুরি তো বুঝতে পারি নাই। হ্যাঁ, পুরাপুরি বুঝতে পারি নাই। কেন? আপনার এখানে কি হয়েছে, আমরা কোনো একটা অ্যাম্পলিফায়ারের গেইন বের করা, গেইন মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু গেইন। এই যে গেইন ইকুয়াল টু, বা গেইনকে এ দ্বারা বলা যায়, গেইন ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। আমাদেরকে বের করতে বলছে গেইন, এটা কত গুণ। গেইন মানে কি, ইনপুটে আমি 500 মিলি ভোল্টের একটা সিগন্যাল দিলাম, আউটপুটে আমি কত গুণ বৃদ্ধি পেয়ে যাব। যদি শর্তটা হচ্ছে ইনপুটে 20 ওহমস রেজিস্ট্যান্স থাকে, আউটপুটে 100 কিলো ওহমস রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল লোড রেজিস্ট্যান্স দেওয়া হয় 1 কিলো ওহমস। আমরা আউটপুটটা নেই 1 কিলো ওহমস লোড রেজিস্ট্যান্সের দুই প্রান্ত থেকে যেহেতু আমরা আউটপুট নিচ্ছি, সেজন্য কনসিডারেশনে আসবে শুধু এই 1 কিলো ওহমস রেজিস্ট্যান্সটা। তো এইবার আমরা ইনপুট, যেহেতু ইনপুট ভোল্টেজ জানি যে কত মিলি ভোল্ট, 500 মিলি ভোল্টের একটা সিগন্যাল আমরা পাঠাচ্ছি কত ইনপুটে, আউটপুটে ইনপুটের রেজিস্ট্যান্সও আমরা জানি 20 ওহমস রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট কারেন্ট কত সেটা আমরা বের করতে পারবো না? অবশ্যই। তো আমরা প্রথমে সেই কারেন্টটা বের করলাম, ভি ইকুয়াল টু আই আর সূত্র দিয়ে। কারেন্টের মান দেখা গেল এটা 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কোন দিক দিয়ে, এমিটার দিয়ে 25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। এবং যেহেতু বলা হয়েছে আলফার মান বলে দিয়েছে, আলফা ইকুয়াল টু আমরা কি জানি, আইসি ডিভাইডেড বাই আই। তো আলফার মান যেহেতু 1 বলছে, সেহেতু আইসি সমান সমান আই, অর্থাৎ আইর যা মান হবে সেম মানই হচ্ছে আইসিতে আমরা পাবো। তো আমরা আইর মান জানলাম হচ্ছে 1, তাহলে আইসির মানও কি হবে 25 মিলি অ্যাম্পিয়ার। তো আইসির মান কি হবে 25 মিলি অ্যাম্পিয়ার। তো যদি 25 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে, তাহলে আমাদের যে আউটপুট ভোল্টেজ আমরা মাপতে চাচ্ছি, আউটপুট ভোল্টেজ আমরা কিভাবে মাপবো,
ভোল্টেজ কিভাবে বের করা যায়? এই ওহমস ল ইউজ করে, ভি ইকুয়াল টু আই আর, এই সূত্র অনুযায়ী। যেহেতু আমরা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দুই পাশ থেকে আমরা ভোল্টেজটা নিব, কাজে এই এই কারেন্টটা লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হলে যে ভোল্টেজটা দুই পাশে ড্রপ করবে, ওই ভোল্টেজটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ। তো এই আউটপুট ভোল্টেজ আমরা বের করলাম ওইভাবে, ভি ইকুয়াল টু আই আর সূত্র দিয়ে। আমরা যেহেতু আই আই সমান সমান জানি হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার, আর আর তো দেওয়াই আছে আউটপুট লোড রেজিস্ট্যান্স কত, 1 কিলো ওহমস। কিলো ওহমস মানে 1000 ওহমস, তাহলে 1000 ওহমসে আমি গুণ করে দিলাম কাকে, ওই আউটপুট কারেন্টটাকে গুণ করে দিয়ে আউটপুট ভোল্টেজ বের করলাম, যে আউটপুট ভোল্টেজ কত। তো আউটপুট ভোল্টেজ এখানে 25 ভোল্ট বের হলো। তো আউটপুট ভোল্টেজকে ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ দিয়ে ভাগ করলে যে কত গুণ বৃদ্ধি পাইছে সেটা পাওয়া গেল। এটার পরিমাণ 50 হবে, মানে 50 গুণ বৃদ্ধি করতেছে এই সার্কিট অনুযায়ী, যে কোশ্চেন বলা হয়েছে সেই কোশ্চেন অনুসারে। এখন ক্লিয়ার স্যার? হ্যাঁ, এখন স্যার ক্লিয়ার। এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এইবার আমরা ইয়াতে ফিরে যাই। তো এখানে ওই সেম জিনিসটা খুবই সংক্ষেপে করে দিয়েছে, যে 25 মিলি অ্যাম্পিয়ার, আইসি ইকুয়াল টু আই ইকুয়াল টু 25 মিলি অ্যাম্পিয়ার, এই যে 25 ভোল্ট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এখানে 50 গুণ বৃদ্ধি, এই যে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন এভি। তাহলে কত হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ভোল্টেজ, এটা দেখানো হয়েছে। তো এই যে এখানে দেখেন, এখানে কি বলছে, ট্রানজিস্টরের নাম কোথায় থেকে আসলো, ট্রানজিস্টরের নাম কোথায় থেকে আসলো। এখানে দেখেন কমেন্টে কি বলছে, দ্য রিডার মে নোট দ্যাট দ্য বেসিক অ্যাম্প্লিফাইং অ্যাকশন ইজ প্রডিউসড বাই ট্রান্সফারিং এ কারেন্ট ফ্রম এ লো রেজিস্ট্যান্স টু এ হাই রেজিস্ট্যান্স সার্কিট। তাহলে অ্যাম্প্লিফায়ারের কাজটা কি হচ্ছে, কারেন্টকে ট্রান্সফার করতেছে কোথায় থেকে, লো রেজিস্ট্যান্স থেকে হাই রেজিস্ট্যান্সের মধ্যে। Consequently, the name transistor is given to the device by combining two terms, given in magnetolators below. ম্যাগনেটোলেটার্স মানে যে চিকন করে লিখছে, ট্রানজিস্টর, এই যে ট্রান্সফার প্লাস রেজিস্টর, এই দুটা মিলে কি হয় ট্রানজিস্টর। তার মানে রেজিস্ট্যান্সের ট্রান্সফার, রেজিস্ট্যান্স লো রেজিস্ট্যান্স থেকে হাই রেজিস্ট্যান্সে কারেন্টের ট্রান্সফার, এটাই হচ্ছে ট্রানজিস্টর। আচ্ছা, ট্রানজিস্টরের যে কানেকশন গুলো ছিল বা কনফিগারেশন গুলো আপনাদের এর আগে বলেছি, কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর বলেছিলাম, মনে আছে নাকি ভুলে টুলে গেছেন সবাই? বলেন, মনে আছে না ভুলে গেছেন? একটু আওয়াজ দেন। ভুলে গেছি। ভুলে গেছেন, তাহলে তো কি হবে বলেন। আচ্ছা, তো আমরা আচ্ছা ঠিক আছে, তা কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, তিন ধরনের কনফিগারেশন হয় বা কানেকশন হয়। তিন ধরনের কানেকশন এর আগেও দেখানো হয়েছে, তারপর একটু সামান্য আলোচনা করে দেই, আলোচনা করে আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, আচ্ছা তাহলে বলেন এবার যে ট্রানজিস্টরের রিলেশনশিপ ডায়াগ্রামের, আচ্ছা ট্রানজিস্টরের কারেন্ট কয়টা হয়? তিনটা পা আছে, কয়টা কারেন্ট হবে? তিন পায়ের কয়টা কারেন্ট? এমিটার বেস কালেক্টর তিনটা পা আছে না, তিনটা পাতে কয়টা কারেন্ট পাই আমরা দেখতে পারি? আচ্ছা, আমরা এটা এটা ধরেন, এই যে এটা কি কনফিগারেশন, দেখি কেউ একজন বলতে পারেন কিনা আপনাদের মধ্যে।
এখান থেকে ধরেন এখান থেকে ইনপুট নিলাম, এই যে এটা ইনপুট নিলাম এখান থেকে, এটা হচ্ছে ইনপুট, আর এখান থেকে নিলাম আউটপুট। এই দুটা হচ্ছে আউটপুট। তো ইনপুট এবং আউটপুট দুটা, এটা প্রথমটা হচ্ছে কি ইনপুট, আউটপুট এটা কি, এই পাটাকে কি বলে, এমিটার, এই পা হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে বেস। তাহলে এমিটার কালেক্টর বেস, তো বেজের ইনপুটে আমি কি করলাম, সিগন্যাল দিলাম, আউটপুট নিলাম কালেক্টর থেকে। তো এখন দেখেন বেজ এবং এমিটার, এই দুটা এমিটারটাকে কি করেছে আমি কমন করে নিয়েছি, কি এটা কি, এটা সিই কনফিগারেশন বলে বা কমন এমিটার কানেকশনও বলে, কমন এমিটার কানেকশন, এটা কি কমন এমিটার কানেকশন বলা হচ্ছে। যেহেতু কি আছে এমিটারটা কমন, ইনপুটের ক্ষেত্রেও কমন, আউটপুটের ক্ষেত্রেও কমন। তাহলে আবার কি হতে পারে, বেজ, কমন বেজ তো আপনারা এর আগে দেখছেনই, যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে কমন বেজের। এইবার কমন কালেক্টর সিসি কনফিগারেশনটা কেমন হবে, এবার আমি কি করব, ইনপুটে নেব, বেজই ইনপুট থাকবে, এটা একই থাকবে, শুধু এই যে তীর চিহ্ন আলা মাথাটা উপরে উপরে উঠে যাবে। তাহলে এটা বেজ, এটা কি কালেক্টর, আর এটা এমিটার। তো এখন আমরা যদি এখানে ইনপুট নেই, ধরেন এটা ইনপুট, এই মাথা থেকে ইনপুট নেওয়া হলো, আর আউটপুটটা অপোজিট প্রান্ত থেকে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ইনপুট নেওয়া হলো, আর আউটপুট এখান থেকে কালেক্টর থেকে নেওয়া হলো, এমিটার এবং কালেক্টর থেকে, এমিটার এবং কালেক্টর আউটপুট তখনও ছিল, কিন্তু এখনো আছে, এটাকে গ্রাউন্ডিং করা হয়েছে, গ্রাউন্ড, এটাকেও কি গ্রাউন্ডিং। এইরকম কনফিগারেশনটাকে কি বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন বা কমন এমিটার কানেকশন, দ্বিতীয়টা হচ্ছে কমন কালেক্টর কানেকশন বা কমন কালেক্টর কনফিগারেশন। তো আমরা যখন বিভিন্ন সার্কিট ব্যবহার করব, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কানেকশন আমরা দেখতে পাই, কখনো কমন এমিটার, কখনো দেখা যাবে কমন কালেক্টর, আবার কখনো দেখা যাবে কমন বেস, বিভিন্ন ধরনের কনফিগারেশন দিয়ে অ্যাম্পলিফায়ার বা সুইচিং সার্কিট তৈরি করা হয়। এটা হচ্ছে কমন এমিটার বা কমন কালেক্টর কানেকশন। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? হ্যালো হ্যালো, দেখি কে কে আছে, মনসুর হেলাল, আপনি দেরিতে ঢুকছিলেন কেন? মনসুর, মাইক্রোফোন অন করেন মনসুর। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না? হ্যালো, কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা, তো দীপু চন্দ্র বলেন, বুঝতে পারছেন কমন এমিটার কি কানেকশন বা কমন কালেক্টর কানেকশন কি জিনিস? জি জি জি। আচ্ছা, আপনারা ভুলে গেছিলেন তাই আমি একটু মনে করাই দিলাম। আচ্ছা, এবার আমরা ইয়াতে যাই,
এই জিনিসটাই এখানে দেখাচ্ছে যে এখানে সিগন্যাল দেওয়া হচ্ছে, এখানে কমন বেস, এখানে আউটপুট নেওয়া হচ্ছে এখান থেকে। তো এখানে হচ্ছে যে কমন বেস কানেকশন, এটা হচ্ছে কমন বেস কানেকশন। আচ্ছা, কমন কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে আলফা। আলফার মানটা কত থাকে? আলফা হচ্ছে আইসি বাই আইএ, ওটা তো বলাই হয়েছে। আলফার মান সাধারণত 0.99 থেকে 0.9 থেকে 0.99 হয়ে থাকে। তো আলফার মান সাধারণত 0.9 থেকে 0.99 হয়ে থাকে। আচ্ছা, এবার আসেন হচ্ছে লিকেজ কারেন্ট। এর আগে আমরা কি দেখেছিলাম? তো আমরা তো এর আগে আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? আই আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি নাকি? জি আইসি প্লাস আইবি। আইসি প্লাস আইবি। তো এইবার তো আমরা এখানে জানি হচ্ছে আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তো এখানে এখানে একটা আমাদের একটা ব্যাটারি কানেকশনও দেওয়া উচিত, কারণ তাছাড়া তো এটা কাজ করবে না। তো বেস হচ্ছে এনপিএন এর ক্ষেত্রে এটা কি এনপিএন ট্রানজিস্টর, বেসটা কি হবে? পজিটিভ দিতে হবে পাওয়ার সাপ্লাইয়ের। আর তো পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটা কোথায়? এখানে সংযুক্ত করতে হবে। আউটপুটেও ঠিক একই, পজিটিভ। যেহেতু এটা কি আউটপুট হবে, আউটপুট যে জাংশনটা সেটা হচ্ছে কি রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে, আর ইনপুট জাংশনটা থাকবে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। তো যেহেতু আউটপুটটা রিভার্স বায়াস কন্ডিশন, সেজন্য রিভার্স বায়াসে দিলাম, আর ইনপুট ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, সেজন্য এটাকে ফরওয়ার্ড বায়াসে দেওয়া হয়েছে। এখানেও ঠিক সেম, এখানে ইয়েটা উল্টে যাবে, ঠিক আছে? এই জায়গায় একই থাকবে, কিন্তু কোন জায়গায় উল্টে যাবে? এই জায়গায় এসে উল্টে যাবে। এখানে পজিটিভ ছিল, এই জায়গায় নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় নেগেটিভ থাকবে আর নিচের দিকে পজিটিভ থাকবে। এটা পজিটিভ প্রান্ত। তো এই দুটা মিলে কালেক্টরকে কমন করে ফেলছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে। কিন্তু এখানে দেখা যায়, সাপোজ আমি এই যে এইরকম একটা সার্কিট ডায়াগ্রাম আঁকাইছি, এখান থেকে কি করলাম, এই বেজের যে বায়াসিং ভোল্টেজ এটাকে আমি সরাই নিলাম। তো বেজের বায়াসিং ভোল্টেজ সরাই নিলে এটা তখন কি হবে? ওপেন সার্কিট হয়ে থাকবে। তো ওপেন সার্কিট থাকা অবস্থায়, ওপেন সার্কিট কি এমিটার বেজ জাংশনটা ওপেন সার্কিট হয়ে যাবে। তো এমিটার বেজ জাংশন ওপেন সার্কিট মানে কি এর ভেতর দিয়ে কি হবে না, এটা এটা কি করবে? ব্লক করবে। কি কাকে ব্লক করবে? কারেন্ট প্রবাহকে ব্লক করবে, কারণ এটা তো অফ কন্ডিশন হয়ে যাবে ওই ওই অবস্থায়। এটা যখন অফ কন্ডিশন হয়ে যাবে, কিন্তু তারপরেও দেখা যায় কি ট্রানজিস্টরের ভেতর দিয়ে সামান্য পরিমাণের কিছু কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে, এই কারেন্টটাকে বলা হয় লিকেজ কারেন্ট। এবং এই কারেন্টটা কিসের উপর নির্ভরশীল? টেম্পারেচারের উপর নির্ভরশীল। টেম্পারেচার বৃদ্ধি পেলে কারেন্টের মাত্রা বেড়ে যায়, টেম্পারেচার কমলে কারেন্টের প্রবাহের মাত্রা কমে যায়। লিকেজ কারেন্টের ক্ষেত্রে বলছি এটা। আবার ইয়ার্স আপনারা মনে করেন না যে বায়াসিং এর উপর কোনো কিছু নির্ভর করতেছে। তো বায়াসিং এর উপর শুধুমাত্র নির্ভর করবে ট্রানজিস্টরের অপারেশন, ঠিক আছে? ট্রানজিস্টর কাজ করবে কি করবে না তা নির্ভর করে হচ্ছে বায়াসিং এর উপর। তো এই লিকেজ কারেন্টটাকে বলা হয় কি এই মানে এই লিকেজ কারেন্টটাও কি করতে হবে? যোগ করতে হবে। কোথায়? আমরা যখন এই যে কালেক্টর কারেন্ট যেটা হয়েছে আউটপুট কারেন্ট, এখানে দেখেন কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে এই যে আমরা আইসি পাই না, আইসি টোটাল কালেক্টর কারেন্টটা তখন কি হবে? আইসি ইকুয়াল টু আইসি
আইসি প্লাস আইসিবিও বলা হয়, বা লিকেজ কারেন্ট আইসিবিও। তো এই লিকেজ কারেন্টটাকেই আইসিবিও বলা হয়, ঠিক আছে। তখন আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, আইসির পরিবর্তে আইসিউ লিখে, আইসি পরিবর্তে বলতে এখানে শুধু আইসি থাকবে না, আইসি প্লাস আইসিবিও প্লাস আইবি, অথবা আইসি প্লাস আইবি প্লাস আইসিবিও, এই কারেন্টটাও এর সাথে যুক্ত হয়ে টোটাল কারেন্ট দেখাবে আইসিবিও। এটা হচ্ছে টোটাল এমিটার কারেন্ট। তাহলে ওই ট্রানজিস্টর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টের মাত্রা হচ্ছে এটা। তো এখন আমরা দেখি ওখানে কি বলছে, আর কি কি জিনিস আছে। এখানে ওই জিনিসটাই বলছে, আইসি ইকুয়াল টু আলফা আই। এটা তো আপনারা আগেই দেখছেন। আমরা এইভাবে দেখি যে আইসি ইকুয়াল টু আলফা আই কিভাবে হয়। তো আমরা কি জানি, আমরা জানি আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই, আইসি ডিভাইডেড বাই আই, নাকি? আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই। তাহলে আইসি ইকুয়াল টু আলফা আই হবে না? অতএব আইসি ইকুয়াল টু আলফা আই। তো এই আলফা হচ্ছে কি, তো আইসি ইকুয়াল টু আলফা আই। তাহলে আমরা ঠিক এটাই ওখানে দেখাইছে যে আইসি ইকুয়াল টু আলফা আই কিভাবে হয়, ঠিক আছে। এখানে যে লিকেজ কারেন্ট, দ্য লিকেজ কারেন্ট আই লিকেজ, দিস কারেন্ট ইজ ডিউ টু মুভমেন্ট অফ মাইনরিটি চার্জ ক্যারিয়ার, যেটা আপনাদের বলেছিলাম মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আচ্ছা, the leakage current I leakage, this is the current due to the movement of minority carrier across the base collector junction on the account of being reverse biased, the generally much smaller than alpha I. তো এখানে আলফা আইটা হচ্ছে কি বলা হচ্ছে, এমিটার কারেন্ট। আচ্ছা, এখানে দ্য টোটাল কারেন্ট তাহলে কি পাচ্ছি, আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস আই লিকেজ কারেন্ট। তো এখানে সমীকরণে যদি আমরা জানি আইসি ইকুয়াল টু কি, আই প্লাস আইসিবিও, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, আর আইসি ইকুয়াল টু আলফা ইন্টু আইসি আইবি প্লাস আইসিবিও। এই সূত্রটা সমীকরণ করে এরা পাইছে কি, আইসি ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা এবং ইন্টু বিটা বি আইবি প্লাস আইসিবিও ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এটা এই সূত্রটা আপনারা একটু মুখস্থ করে নিয়েন। এটা কমন বেস কানেকশনে গেল, কমন বেস কানেকশন। এবার আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি এখানে, দেখেন ম্যাথটা কি। ইন এ কমন বেস কানেকশন আই ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার, কমন বেস কানেকশনে আই এর মানটা কত, 1 মিলি অ্যাম্পিয়ার, আইসি ইকুয়াল টু 0.95 মিলি অ্যাম্পিয়ার। তো আইসিইউ দেওয়া আছে, এখানে আইইউ দেওয়া আছে, আইসিইউ দেওয়া আছে, দুটাই দেওয়া আছে। এবং বলা হয়েছে একটার মান হচ্ছে
এখানে কি বলছে, আই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর আইসির মান হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার নাকি। তো এখানে এই জন্য এখানে আই ইকুয়াল টু কি করছে, ওই যে আইবি প্লাস আইসি এই সূত্রের মধ্যে ফেলে আইবি ইকুয়াল টু তাহলে কি হবে, আই মাইনাস আইসি হবে না। ঠিক সে সেম কাজ করেছে এখানে, যেহেতু 1 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আইবি, আই আই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, সেজন্য 1 মিলি অ্যাম্পিয়ারকে কি ইনপুট যে ইয়ে ছিল আইসি অর্থাৎ ইনপুট কারেন্ট, যে কারেন্ট ছিল সেটাকে বিয়োগ দিলে কি হচ্ছে, আমরা বেস কারেন্টটা কত এটা পেয়ে যাচ্ছি। এটাই বের করতে বলছে এই ইকুয়েশন। এটা তো সহজ ইকুয়েশন, আপনারা এটা আর কি করে দেওয়ার দরকার আছে, আপনারা বুঝতে পারেন নাই, যোগ বিয়োগ শুধু, আর কিছু না, বিয়োগ করাও লাগছে আর কি। বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে কোনো রেসপন্স আর নাই, কেউ কোনো কথা বলে না, সব চুপ। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে তো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ওটাও একই, আই সমান সমান আইবি প্লাস আইসি, এটাও বের করতে হবে এভাবে। এটা একটু দেখি, স্যার এগুলো সহজ অঙ্ক স্যার, একদম সহজ। এটা খুবই সহজ অঙ্ক, এই সহজ অঙ্কগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এইবার আমি আসি হচ্ছে সেটা ইয়ে করে ফেলি। এইবার আসেন আমরা দেখি ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স। আমরা এর আগে দেখেছিলাম ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স মনে আছে নাকি ভুলে গেছেন সবাই? জি স্যার, ডায়োড স্যার মনে আছে স্যার, এর থেকে একমুখী করে স্যার, বুঝতে পারি। একমুখী হবে, এটাও একমুখী হবে যদি আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কল্পনা করি, ডায়োডের মতো একদম হুবহু সেম, ঠিক আছে। তো আমরা একটু সার্কিট আঁকিয়ে দেখি এটা কিভাবে কি করে। আপনাদের প্র্যাকটিক্যাল থাকলে এটা করানো হতো, যাই হোক প্র্যাকটিক্যাল যেহেতু এই সেমিস্টারে নাই সেহেতু আর কিছু করার নাই। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা কি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিস্টর, ডি হয়ে গেল। আচ্ছা, আমি জাস্ট একটা সিম্বল দিয়ে রাখলাম আর কি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম যে কাজটা হচ্ছে এটা মুছে দেই। প্রথম যে কাজ সেটা হলো যে একটা ট্রানজিস্টর নিতে হবে, ট্রানজিস্টরের কালেক্টর প্রান্ত আর এমিটর প্রান্ত নেগেটিভের সাথে সংযুক্ত হয়ে যাবে। এটা ধর নেগেটিভ রেইল, নেগেটিভের সাথে সংযুক্ত হলো। এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেজ, এটা কালেক্টর। এটা হচ্ছে এমিটর।
আচ্ছা, এইবার আমরা কি করব, এখানে বসাবো কিছু যন্ত্রপাতি। যন্ত্রপাতি বলতে কি, বেজের সাথে যেহেতু আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স যাচ্ছি, আমাদের কাজ হচ্ছে বেজ আর এই যে সরি, এটা এমিটার তো এই পাশে, এটা হচ্ছে কালেক্টর না, ভুল করে ফেলছি। আপনার কেউ একজন বলেনও না যে স্যার ভুল হয়েছে। আচ্ছা, এটা এমিটার, এটা বেজ আর এটা কালেক্টর। তো এইবার আমরা কি করব, প্রথমে এমিটারটাকে, এটা হচ্ছে এমিটারটাকে কি বেজের সাথে সিরিজ কানেকশনে লাগাবো। সিরিজ কানেকশনে লাগিয়ে এখানে পাওয়ার সোর্স দেওয়া আছে একটা, ধরেন এখানে একটা পাওয়ার দেওয়া আছে, সেই পাওয়ারের মাত্রাটা কি হবে, সেটা হচ্ছে 0 ভোল্ট থেকে শুরু হবে। ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে। 0 ভোল্ট থেকে শুরু হবে, 30 ভোল্ট পর্যন্ত, 30 ভোল্ট পর্যন্ত যাবে। তো এটা একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। আচ্ছা, তাহলে এখানে 0 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত যাবে। প্রাথমিক অবস্থায় 30 ভোল্ট যাবে না। প্রথম যে কাজটা হচ্ছে, কালেক্টরের যে সাথে আমরা কি করব, একটা ভোল্টেজ সোর্সে সংযুক্ত করে দেব, ভোল্টেজ সোর্সে সংযুক্ত করলাম। এমন দাগ হয়ে যাচ্ছে বাপ। আচ্ছা, আচ্ছা, এই যে এইরকম কি করব, এখানে ভোল্টেজ যে এখানে প্রথমে কি করব, 1 ভোল্ট ভোল্টেজ সোর্স দিলাম। তারপরে কি করব, এটাকে এটাকে ফিক্স রাখবো, রেখে এখানে চেঞ্জ করব ইনপুট সাইড। বেজের সাথে এমিটার আছে এবং ভোল্ট মিটার আছে কানেক্টেড। এই ভোল্ট মিটার দুই প্রান্তে ধরবো, ভোল্টেজের দুই প্রান্তে ধরার ফলে আচ্ছা, এখানে 0 থেকে 30 ভোল্ট পর্যন্ত তো দেওয়া যায়। তো প্রথমে আমরা কি করব, 0.2 ভোল্ট দেব, তারপরে 0.4 ভোল্ট দেব, তারপর 0.6 ভোল্ট দেব, তারপর 0 এইভাবে ইনপুটে ভোল্টেজ দেব। তো আউটপুট থেকে আমরা ইনপুটে ভোল্টেজ দেব, এবং ইনপুটে আমরা আউটপুট কি করেছি, 1 ভোল্টে ফিক্স রেখেছি। 1 ভোল্টে প্রথমে ফিক্স রাখবো আউটপুট অংশটাকে। আউটপুটের যে বায়াসিং ভোল্টেজটা, কালেক্টর এমিটার, কালেক্টর বেস জাংশন বা হচ্ছে কালেক্টর বেস জাংশন, এটাকে কি করব, ফরওয়ার্ড বায়াসে রাখবো। তো এখানে ফরওয়ার্ড বায়াসে রাখার পরে আমাদেরকে একটা গ্রাফ যদি আমরা আঁকি, যে রিডিং গুলো পাবো সেই রিডিং গুলা নিয়ে যদি একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফটা কি রকম হবে, এই দিকে যাবে হচ্ছে ভোল্টেজ, আর এইদিকে থাকবে কারেন্ট, কি ভিসিসি বা ভিসি, এটা হচ্ছে ভিসিসি। ভিসিসি, আচ্ছা। তো তাহলে আমরা যদি একটা গ্রাফ প্লট করি, আঁকাই, তাহলে আমরা কি পাবো, আমরা দেখতে পারবো যে 0 ভোল্ট থেকে সামান্য 0.7 ভোল্ট বা 1 ভোল্ট দেওয়ার পরে ট্রানজিস্টর অপারেশন শুরু করছে, এর আগে অপারেশন করতে পারে না। এই ট্রানজিস্টর যেহেতু অপারেশন শুরু করবে, তখন আমরা কি করতে পারি, এখানে লোড লাইন আঁকাতে পারি। এই লাইনটা কি হবে, যে আমরা বলছিলাম যে আই ই কনস্ট্যান্ট থাকবে, আই আইসি কনস্ট্যান্ট থাকবে। আইসি আমি কি করলাম, আইসির মান দিলাম হচ্ছে 1 ভোল্টের, ফলে যে কারেন্টটা এই কালেক্টর দিয়ে প্রবাহিত হয়ে এমিটারের দিকে যাবে, সেই কারেন্টটাই আমরা এখানে কনসিডারেশনে নিয়ে আসবো।
তো তাহলে এখানকার যে কারেন্টে যাচ্ছে সেটা ধরে নিলাম হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বেটা আইসি হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, আর ধরেন 10 মিলি অ্যাম্প আইসির ভেতরে, বা এটা কি বলা হয়, আইসি লাইন যেখানে ইন্ডিকেট করতেছে সেটা 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে। তো আমরা যখনই এখানে কি করছি 1 ভোল্ট ফিক্স করছি বা আইসি ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতেছি কোন দিকে, এই সার্কিটের ভেতরে। এখন এই সার্কিটের ভেতরে যখন এই কারেন্টটা প্রবাহিত করতে যাচ্ছি, ঠিক সে সময় এখন দেখা যাবে যে এই এই বেজের সাথে যে এমিটার আছে এটা নড়তেছে না, কখন 0.2 ভোল্ট যখন থাকবে, তার মানে কোনো ভোল্টেজই আমরা আউটপুটে পাবো না। তো 0.2 ভোল্ট, 0.4 ভোল্ট, 0.6 ভোল্ট পর্যন্ত যদি আমরা দেই তাহলে দেখা যাচ্ছে যে এই যে স্লোপটা দেখতে পাচ্ছেন, এই স্লোপের মানেটা কি? এই স্লোপের মানে হচ্ছে এটা কি হচ্ছে যে জিরো কন্ডিশন থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে 1 ভোল্ট বা 2 ভোল্ট যখন ইয়ে করা হবে তখন সরি এখানে কি হবে যে যে কারেন্টটা প্রবাহিত হবে, আমরা যদি এখানে 1 ভোল্ট দেই তাহলে এখানে দেখা যাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে এইদিকে, যদি মেজার করা হয় এখানে 20, এখানে 40 মিলি অ্যাম্প কারেন্ট প্রবাহিত হচ্ছে প্রথমে, তারপরে সেকেন্ডটাতে হচ্ছে 60 মিলি অ্যাম্পিয়ার, যে সেকেন্ড গ্রিডে 60 মিলি অ্যাম্পিয়ার। তো থার্ড যেটা হবে আমরা এইভাবে কি করব, মেজারমেন্ট নেব, মেজারমেন্ট নিয়ে একটা গ্রাফ আঁকাবো। তো প্রথমে 1 ভোল্ট নেব, 1 ভোল্ট থেকে 0 থেকে আরম্ভ করব ভোল্টেজটা নেওয়া, রিডিং নেওয়া, 0.1, 0.2 বা 0.4, এই 0.6, এখানে দেখা যাচ্ছে 0.7 ভোল্টে গিয়ে এই কি কন্ডাকশন শুরু করেছে। এর আগের ভোল্টেজ গুলাতে আউটপুটে কি ছিল, যে ইনপুটে 0 ছিল, যতই আমরা ভোল্টেজ দেই না কেন যখন 0.7 ভোল্ট আসলো তখনই একমাত্র এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহ শুরু করলো। তো এই গ্রাফটা থেকে বোঝা যায় যে আমি ভোল্টেজ যতই বাড়াই, এখানে 1 ভোল্ট করি, এখানে 2 ভোল্ট করি, এখানে 4 ভোল্ট করি, যাই বাড়াই না কেন এর কি হচ্ছে, ভোল্টেজ বাড়ালে কারেন্টের মাত্রা বাড়তেছে। এই জাতীয় গ্রাফ আমরা কোথায় দেখছিলাম, পিএন জাংশন ডায়োডে দেখছি। পিএন জাংশন ডায়োড আর এনপিএন এই ডায়োডের কথা প্রায় একই হয়ে যাচ্ছে। কারণটা কি, ইনপুটের ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে। তার পিছনে কারণটা কি, পিছনে কারণটা হলো এই যে আমরা কি করেছি, এই যে 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 কারণে এটা ইয়ে হতো, অর্থাৎ অ্যাম্প্লিফিকেশনে ইফেক্ট করতো, সেই কারণটাকে আমরা কনস্ট্যান্ট বানায় রাখছি। কি কনস্ট্যান্ট করছি, এই যে সির ভ্যালুটাকে আমরা আইসির ভ্যালুটাকে আমরা নির্দিষ্ট একটা মান নির্ণয় করে রেখে দিয়েছি। এই মান নির্ণয় করে রেখে দেওয়ার ফলে এই মানের অতিরিক্ত কোনো ইফেক্ট কি করতেছে না, ইনপুটে ফেলতে পারছে না। তো অ্যাম্প্লিফিকেশনের কোনো চেঞ্জ বা ইয়েগুলা ইনপুটে ফেলতে পারছে না, যার ফলে আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি। বা এখানে যদি আবার আরেকটা গ্রাফ আঁকি, যে জায়গায় আইসি ইকুয়াল টু, ধরেন এখানে হবে আইসি ইকুয়াল টু 20 মিলি অ্যাম্পিয়ার। তো এইভাবে বিভিন্ন মিলি অ্যাম্পিয়ারের আমরা কারেন্ট কনস্ট্যান্ট কারেন্ট সোর্স রেখে তখন কি করতে হবে, এখানে যে কালেক্টরের সাথে যে ব্যাটারি আছে এটার কি করতে হবে, এটা চেঞ্জ করে এটাকেও কি 2 ভোল্টে নিয়ে যেতে হবে, এটাকে 2 ভোল্ট রেঞ্জে রাখতে হবে। তো এখানে যদি 2 ভোল্ট রাখি তখন এখানে দেখা যাচ্ছে যে এই ইয়ের ভেতর দিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সার্কিটের ভেতর দিয়ে। তো এই অবস্থায় এটাকে
20 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটাকে সিতে কনস্ট্যান্ট রেখে যখন আমরা ইনপুটে ভেরিয়েশন করতেছি, অর্থাৎ ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি, আবার 0.1 0.2 এইভাবে বাড়াচ্ছি, 10টা রিডিং নিচ্ছি, নেওয়ার পর গ্রাফে যদি আমরা প্লট করি, সেই প্লট করলে এরকম আমরা ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ দেখতে পাবো। তো আশা করি আপনাদের সবাই বুঝতে পেরেছেন। তো আগামী দিন আপনাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং বাদ বাকি আলোচনাগুলো করব, এবং এর এর মধ্যে আপনাদেরকে শীট দিয়ে দেওয়া হবে, নতুন শীট। ওই নতুন শীটটা কালেক্ট করেন বলতে আপনাদের ইমেলে, অর্থাৎ আপনাদের এই যে গুগল ক্লাসরুমে দিয়ে রাখা হবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনারা সবাইকে দিয়ে দিয়েছেন অ্যাটেন্ডেন্স? হ্যালো? জি স্যার, দেওয়া হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।